বাগেরহাটের রামপালে বাস ও বরযাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে। এর আগে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার বেলাইব্রিজ এলাকায় খুলনা মোংলা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, খুলনার কয়রা উপজেলার নাকসায় কনেবাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান থেকে বরের বাড়ি মোংলার সেলাবুনিয়ার উদ্দেশ্যে রওনা হয় বরযাত্রীদের মাইক্রোবাসটি। রামপালের কাছাকাছি দুর্ঘটনা ঘটে। এতে কনে মার্জিয়া, তার বোন লামিয়া ও নানি মারা গেছে। এছাড়া বরের বাবা মোংলা পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক ও বর সাব্বির সহ মারা গেছেন ৮ জন। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মাইক্রোবাসের চালকও। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোংলা থেকে ছেড়ে আসা নৌবাহিনীর একটি বাস বেলাই ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোংলাগামী মাইক্রোবাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে কয়েকজন নিহত হন। পরে আহতদের উদ্ধার করে রামপাল স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দর্শক, এই মুহূর্তে সাভার স্মৃতিসৌধে আছেন প্রতিনিধি আসাদুজ্জামান খায়রুল। চলে যাচ্ছে সেখানে। খায়রুল, গতকাল শপথ নেবার পর আজ জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জ্ঞাপনের সর্বশেষ খবর আমাদের জানাবেন। জি, শারমিন, আপনাকে ধন্যবাদ। জাতীয় স্মৃতিসৌধে কিন্তু আমরা দেখতে পেরেছি আজকে স্পিকার এবং ডেপুটি স্পিকার ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে এসেছেন। এখন উনি সংবাদ মাধ্যমের সাথে কথা বলছেন। আমরা একটু সরাসরি ওনার কাছে চলে যাব। উনি কি বলছেন একটু আমরা দর্শকদের জানাবো। ওয়ার্কআউট করার অধিকার তাদের রয়েছে। সংসদের এটি একটি প্রচলিত কার্যক্রম। তারা তাদের দৃষ্টিকোণ থেকে করেছে। না করলে ভালো হতো, প্রথম দিনে ওয়ার্কআউটটা না করলেই ভালো হতো। যাই হোক, সেটি তাদের বিষয়। সংসদে সরকার এবং বিরোধী দল উভয়ের সহযোগিতার মাধ্যমে, উভয়ের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সংসদ তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে। আমরা আশা করব আগামী দিনগুলোতে বিরোধী দল সরকারের সকল গঠনমূলক কর্মকাণ্ডে সহায়তা প্রদান করবেন এবং বিশেষ করে ফ্যাসিস্টদের যাতে আবার বাংলাদেশে পুনরুত্থান না হয় সেই জন্য ঐক্যবদ্ধভাবে সকল রাজনৈতিক দল যারা সংসদে আছে তারা এ ব্যাপারে কার্যক্রম পরিচালনা করবেন। আমরা একটি ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই, ঐক্যবদ্ধ সংসদ দেখতে চাই এবং আশা করি এই ঐক্য স্থাপন করার জন্য আমরা সক্ষম হব এবং আমরা আশা করি যে বাংলাদেশের জাতীয় সংসদ জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য সব ধরনের কার্যক্রম গ্রহণ করবে এবং বাংলাদেশকে ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে। বিশেষ করে জনগণের অর্থনৈতিক উন্নয়ন, দেশের সামাজিক নিরাপত্তা বিধান এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ সব ধরনের ভূমিকা গ্রহণ করবে। বিরোধী দল কিরকম সুযোগ পাবে বলে? বিরোধী দলকে আমরা পর্যাপ্ত সুযোগ দিতে চাই। নিরপেক্ষতার খাতিরে আমি আমার ৩৪ বছরের পুরানো দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে পদত্যাগ করেছি, যাতে করে নিরপেক্ষভাবে তারা যেন আমাদের উপর আস্থা রাখতে পারে এবং আমরা বিরোধী দলের সকল ধরনের সহযোগিতা আমরা কামনা করছি। আশা করি তারা সব ধরনের সহযোগিতা করবেন। প্রি প্ল্যান্ড অবশ্যই, তবে এটি তাদের অধিকার রয়েছে এবং এই ব্যাপারে আমি আর কোনো মন্তব্য করতে চাই না এবং প্রত্যেক রাজনৈতিক দল নিজের নিজের কর্মসূচি পালনের ক্ষেত্রে স্বাধীন থাকবেন, এটাই আমরা আশা করি। আমাদের মধ্যে সেই সহনশীলতা রয়েছে। মাননীয় স্পিকার, রাষ্ট্রপতি পদত্যাগ দাবি করেছে, সেই ব্যাপারে কোনো আলোচনা হয়েছে কিনা? এবং অধিবেশন চলাকালীন সময় তাকে সেখানে স্লোগান আমরা দেখেছি। বিরোধী দলের কাজই তো বিরোধিতা করা। আমরা আশা করব যে তারা গঠনমূলক ভাবে এই বিরোধিতা করবেন এবং রাষ্ট্রের কোনো ক্ষতি হয়, জাতীয় ঐক্য বিনষ্ট হয়, এই ধরনের কোনো কর্মকাণ্ড তারা করবেন না বলে আমি আশা করি। ধন্যবাদ। হ্যাঁ, জি, যেমনটি শুনছিলেন আর কি যে অবসরপ্রাপ্ত মেজর হাফিজ ডেপুটি স্পিকার তিনি কিন্তু জাতীয় স্মৃতিসৌধে সকাল 10টা 15-তে কিন্তু এসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং শ্রদ্ধা জানানোর শেষে কিন্তু তিনি স্মৃতিসৌধ যে
পরিদর্শন বই আছে, সে বইতে স্বাক্ষর করেন এবং স্বাক্ষর শেষে তিনি গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলছিলেন। এবং ডেপুটি স্পিকার এবং স্পিকার এবং ডেপুটি স্পিকারের আগমন উপলক্ষে কিন্তু জাতীয় স্মৃতিসৌধে পরিষ্কার পরিচ্ছন্নতা করে কিন্তু ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু ব্যাপক উপস্থিতি আমরা দেখেছি। এবং আমরা যদি বলি যে স্পিকার এবং ডেপুটি স্পিকার জাতীয় স্মৃতিসৌধ ত্যাগ করবেন ঠিক 10:45 আমরা জানতে পেরেছি। এরপরে তিনি চলে যাবেন শহীদ জিয়ার মাজারে এবং ওইখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। তো জাতীয় স্মৃতিসৌধ থেকে আমার কাছে স্পিকার এবং ডেপুটি স্পিকারের ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর যে খবর ছিল, সর্বশেষ ছিল আমার কাছে এই খবর। খায়রুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, গতকাল শপথ নেবার পর স্পিকার এবং ডেপুটি স্পিকারের জাতীয় সৌধে শহীদদের শ্রদ্ধা জ্ঞাপনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী খায়রুল। রাজনীতির পট পরিবর্তনের পর নতুন সরকারের আমলে আসছে এক নতুন ঈদ। স্বজনদের সাথে ঈদ করতে ঘরে ফিরবে কয়েক লাখ মানুষ। তাদের বরণ করতে প্রস্তুত দক্ষিণাঞ্চলের কয়েক হাজার বাস, লঞ্চ, বিমানসহ গণপরিবহন। এদিকে ঈদযাত্রা নিশ্চিত করতে কঠোর অবস্থানের প্রশাসন নিচ্ছে বাড়তি নজরদারি। টিকিট কালোবাজারি, অতিরিক্ত যাত্রী ও ভাড়া বেশি নিলে ব্যবস্থা। আসাদ চৌধুরীর ক্যামেরায় পারভেজ রাসেলের রিপোর্টে দেখুন বিস্তারিত। গণঅভ্যুত্থানের পর নতুন সরকারের নতুন ঈদ বরণে ব্যস্ত দক্ষিণাঞ্চলের বাস, লঞ্চ ও গণপরিবহন ব্যবসায়ীরা। নতুনত্বের ছোঁয়ায় সাজানো হচ্ছে কয়েক হাজার দূরপাল্লার পরিবহন। এগিয়ে থাকছে বিআরটিসি সেবাও। আমাদের যে গাড়িগুড়ি যা আছে, বডি কন্ডিশন, সার্ভিসিং, এগুলো ঈদের আগে পূর্ব প্রস্তুতি করা হইতেছে যেন ঈদের সময় কোনো গাড়ি অন্তত যাত্রী ভোগান্তি না হয়। একইভাবে যাত্রী সেবায় ডাবল ট্রিপেও যুক্ত হচ্ছে আধুনিক লঞ্চ। তাই এই বাড়তি আয়োজন এবার সবার। বয়া আছে, তারপরে দেখা গেছে লাইফ জ্যাকেট আছে, এইসব জিনিসগুলো আমাদের বাড়ানো হয়েছে যাত্রীদের সুবিধার্থে। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানের কর্মস্থল থেকে কয়েক লাখ মানুষ নারীর টানে ছুটবে বাড়ি। ঈদ শেষে আবার যাবে নিজ গন্তব্যে। তাদের যাত্রা নিরাপদ করতে এবার প্রশাসনও থাকবে অনড়। বাসগুলো সঠিক সময়ে বা সঠিকভাবে যেন যান্ত্রিক ত্রুটিবিহীনভাবে গন্তব্যে পৌঁছতে পারে, সেজন্য আমরা একটি কারিগরি টিমও গঠন করেছি। তবে বাসের বাড়তি ভাড়া, যাত্রী হয়রানি বন্ধ, অতিরিক্ত গতি আর নদীপথের ডুবোচর, বলখেট যেন না হয় দুর্ঘটনার কারণ, এ প্রত্যাশাই আগতদের। ভাড়াও বেশি হবে না, আইন শৃঙ্খলার কোনো অবনতি হওয়ার কথা না, কিন্তু সেই দিক পুলিশের লক্ষ্য রাখতে হবে। আমরা তো শুধু টার্মিনালের মালিক এবং শ্রমিকরাই আমরা আসলে সবকিছু করতে পারবো না। ঈদ যাত্রায় অবৈধ নৌযান বন্ধের দাবি লঞ্চ মালিকদের। এই ধরনের অবৈধ বা যেগুলো ব্যাকডেটেড নৌযান, এগুলো যেন ঈদের সময়কালীন সময় বন্ধ থাকে। ঈদের নিরাপত্তায় পরিবহনের পাশাপাশি সকল অপরাধী দমনে সজাগ থাকবে পুলিশ। আমরা যে লক্ষ্যজাকর গাড়ি জ্বালা ফিটনেসবিহীন এসে যাতে মানুষের রিস্ক না হয়, সেই জন্য আমরা এখন থেকে তৎপর আছি। এবার বাড়তি ভাড়া নেওয়ার সুযোগ নেই বলে দাবি করেন নৌ প্রতিমন্ত্রী। যে ভাড়া নির্ধারিত আছে, জাহাজ মালিকদের সাথে আমরা কথা বলছি, তার চেয়েও কম ভাড়ায় আমরা এবার ঈদে যাচ্ছি। নতুন সরকারের নতুন বাংলাদেশে এবার নতুন ঈদ, তাই ঘরমুখী মানুষকে বরণ করতে প্রস্তুত দক্ষিণাঞ্চলের আকাশ, সড়ক এবং নৌপথের পরিবহনগুলো। আমাদের প্রত্যাশা ঈদ শেষে আবার কর্মস্থলে ফেরাও যেন হয় নিরাপদ, আরামদায়ক এবং স্বাচ্ছন্দ্য। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। ঈদ উল ফিতরকে সামনে রেখে আশুলিয়ার শিল্পাঞ্চল থেকে ঘরমুখ হবে লক্ষ লক্ষ শ্রমিক। তবে নবীনগর চন্দ্রা মহাসড়কে চলমান নির্মাণ কাজ, সম্ভাব্য যানজট, গাড়ি সংকট ও বাড়তি ভাড়ার কারণে ঈদযাত্রায় ভোগান্তির আশঙ্কা করছেন যাত্রীরা। যদিও পুলিশ বলছে ঈদে ঘরমুখ মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে নেওয়া হবে বিশেষ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা। আশুলিয়া প্রতিনিধি মোহাম্মদ আনোয়ার হোসেনের তথ্য ও চিত্রে তামান্না সাদিকার রিপোর্ট। শিল্প অধ্যুষিত এলাকা আশুলিয়া। জীবিকার তাগিদে দেশের বিভিন্ন জেলা থেকে এখানে এসে কাজ করছেন লক্ষ লক্ষ শ্রমিক। ঈদ উল ফিতরকে সামনে রেখে পরিবারের টানে বাড়ি ফিরতে প্রস্তুতি নিচ্ছেন এসব মানুষ। ঈদ যাত্রায় ঘরমুখ মানুষের একসাথে বাড়ি ফেরার সময় যানজট, গাড়ির সংকট, বাড়তি ভাড়া এবং নিরাপত্তা ঝুঁকি বাড়বে আশঙ্কা করছেন তারা। রাস্তায় যেন সেনাবাহিনীর আমাদের একটু হেল্প করে, রাস্তায় যেন জ্যামটা না পড়ে, নিরাপদে যেন আমরা বাড়ি যাইতে পারি। 600 টাকা 650 টাকার টিকিট আমাদের কিনতে হয় 1200-1500 টাকা দিয়ে, তারপরে আমরা টিকিট পাই না। বাড়তি ভাড়া যাতে না নেয়
এটা আমরা সবসময় প্রত্যাশা করি। নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাল থেকে শ্রীপুর পর্যন্ত ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের জন্য সড়কটিতে প্রায় সারা বছরই যানজট থাকে। তাই ভোগান্তি কমাতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। ঈদকে সামনে রেখে মানুষ যাতে তাদের নিজস্ব গন্তব্যস্থলে যেতে পারে, যানজট মুক্ত রাখার জন্য যে অভিযান, পুলিশ অভিযান, সেগুলো অব্যাহত রাখবো। ঈদকে সামনে রেখে যখন বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছেন শ্রমজীবী মানুষ, তখন স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপই এখন সবার প্রত্যাশা। তামান্না সাদিকা, মাই টিভি। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালীতে জমে উঠেছে ঈদের বাজার। রমজানের মাঝামাঝি সময় থেকে বাজারে পোশাক, জুতা ও প্রসাধনীর দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বাড়তে শুরু করেছে। ঈদের দিন যতই ঘনিয়ে আসছে, কুমারখালী পৌর বাজারের বিপণী বিতানগুলোতে কেনাকাটার ব্যস্ততা ততই বাড়ছে। কুষ্টিয়ার কুমারখালী থেকে প্রতিনিধি রিপু খন্দকারের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা মানুষের পদচারণায় এখন মুখর বিপণী বিতানগুলো। পৌরবাজারের বিভিন্ন ফ্যাশন হাউসে শৈল্পিক ও আধুনিক ডিজাইনের নান্দনিক পোশাকের সমাহার। দোকানগুলোতে এবার রং বেরঙের নতুন নতুন সব কালেকশন সাজিয়ে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছেন ব্যবসায়ীরা। বিশেষ করে তরুণ তরুণী ও শিশুদের পোশাকের দোকানগুলোতে ক্রেতাদের আগ্রহ বেশি দেখা যাচ্ছে। মোটামুটি প্রতি বছরের তুলনায় এবার কাপড়ের দাম তুলনামূলক কমই আছে। দাম ঠিকই আছে, চাদরের মানগুলো ভালো এখানকার। মানুষের সাধ্যের মধ্যে না, আমি পাঞ্জাবি নিতে যাচ্ছি। কাপড়ের দাম মাশাআল্লাহ অনেক কমে দেখছি। ক্রেতারাও তাদের সাধ্যের মধ্যে পছন্দমতো পোশাক কিনছেন, দাম নিয়ে তেমন অসন্তোষ নেই। কাস্টমার আসছে বেশি এবার গতবার থেকে। অল্প লাভে বিক্রি করার চেষ্টা করি, যথেষ্ট ভালো বেচা কেনা হচ্ছে। দাম গতবারের তুলনায় দাম খুব একটা বাড়ি নাই, মোটামুটি গতবার আর এবার একই পর্যায়ে আছে। কাপড়ের দাম বাজার হিসাবে আমরা মোকাম থেকে বেশি দামে কিনতেছি, একটু বেশি দামে বেচতেছি। এদিকে পোশাকের দোকানের পাশাপাশি টেইলর্সগুলোতেও ব্যস্ত কারিগররা। এবার কাজের ব্যস্ততা আগেকার বছরের সাথে অনেক ভালো। আমি 8:30 9টা থেকে আসি, 12টা 12:30 কোনো দিনে 1টা বাজে যায়। এরকম ব্যস্ততা আর কোনো সময় হয় না, এবারে কাজের ব্যস্ততা বেশি, কাজও অনেক বেশি। সকাল 7টা থেকে রাত 12টা 1টা পর্যন্ত কাজ করতেছি বর্তমানে। হ্যাঁ, আগের থেকে অনেক কাজের ব্যস্ততা বাড়বে এবং এভাবেই চলতে থাকবে চাঁদ রাত পর্যন্ত। রমজান ও ঈদ উল ফিতর উপলক্ষে বিভিন্ন হাট বাজারে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশি টহল অব্যাহত রয়েছে। রাত্রিকালীন নিরাপত্তার জন্য টহল জোরদার করা হয়েছে। বাজারে হাটের দিন পুলিশ টহল দল সহ এবং বিভিন্ন জায়গায় চেকপোস্ট এবং রাত্রিকালীন নিরাপত্তার জন্য টহল জোরদার করা ইতিমধ্যে হয়েছে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। আজও রাজধানীতে রয়েছে জ্বালানি তেলের সংকট। সরবরাহ সংকটে সকালে স্বাভাবিক কার্যক্রম শুরু করতে পারেনি বেশ কয়েকটি পাম্প। তেল নিতে এসে ফিরে যেতে দেখা গেছে মোটরসাইকেল ও গাড়ি চালকদের। তবে কার্যক্রম চালু রাখা পাম্পগুলো সরকারের নির্দেশনা মেনে তেল দিচ্ছে। সেখানে রয়েছে যানবাহনের দীর্ঘ সারি। 1.5 থেকে 2 ঘন্টা অপেক্ষার পর মিলছে কাঙ্ক্ষিত জ্বালানি। চালকরা বলছেন, এই ভোগান্তি নিরসনে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষ। দর্শক, এই মুহূর্তে বিজয় সরণি এলাকায় আছেন সহকর্মী SM আরিফ, যুক্ত হচ্ছে তার সাথে। আরিফ, রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি সংগ্রহে আজকের পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। শারমিন, অবস্থার কোনো রকমের উন্নতি হয়নি। যে অবস্থা আমরা গত কয়েকদিন ধরে তেলের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, যারা তেল পরিবহনগুলো তেলে চালিত, সেই পরিবহনগুলো যে ভোগান্তি তেল নেওয়ার ক্ষেত্রে, সেটি আমরা আজকেও কিন্তু পরিলক্ষিত হয়েছে। এবং যেটি অনেকগুলো পাম্প কিন্তু আমরা বিভিন্ন সময় দেখতে পাচ্ছিল বন্ধ থাকে, সকালে তাদের কার্যক্রম কিন্তু বন্ধ থাকে। সেই কারণে আসলে এই যে পাম্পগুলো সচল আছে বা যে পাম্পগুলোতে থেকে তেল দেওয়া হচ্ছে ফিলিং স্টেশনগুলোতে, সেই ফিলিং স্টেশনগুলোতে লম্বা লাইন কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং যেটি বলছি, অবস্থার কিন্তু কোনো রকমের কিন্তু উন্নতি হয়নি। এই যে যানবাহন যারা চালায়, তাদের যে তেলের জন্য যে সংকট, হাহাকার, সেটি আসলে কমছে না। সরকার নির্ধারিত যে রেশনিং পদ্ধতি, সেই পদ্ধতিতেই কিন্তু আমরা দেখছি পাম্পগুলো বা ফিলিং স্টেশনগুলো কিন্তু তাদের তেল সরবরাহ করে যাচ্ছে, যেটি সাধারণ যে বাইক মোটরসাইকেল চালক রয়েছে তাদের জন্য 2 লিটার, এবং যারা রাইডার রয়েছে, বাইক রাইড করে, তাদের জন্য 600 টাকার 5 লিটার তেল কিন্তু পরিবহন করছে। তবে সেটিও আসলে আমরা কয়েকদিন ধরে দেখছি যে যারা মোটরসাইকেল চালক রয়েছে তাদের মধ্যে আসলে স্বস্তি এনে দিতে পারছে না। তারা বলছেন যে দীর্ঘ সময় এই লাইনে দাঁড়িয়ে থেকে এত অল্প পরিমাণ তেলে তাদের কিন্তু পোষাচ্ছে না। সরকারের কাছে তারা কিন্তু নানা দাবিও কিন্তু তুলছেন। আমরা যে পাম্পটিতে রয়েছে, এটি আসলে ট্রাস্ট ফিলিং স্টেশন।
এটা কিন্তু আসলে বাংলাদেশ সেনাবাহিনী পরিচিত, সেনাবাহিনীর দ্বারা পরিচিত। এই পাম্পে কিন্তু সুশৃঙ্খলভাবেই আসলে সবাই তেল কিন্তু নিতে পারছেন এবং সুশৃঙ্খলভাবে তেল দেওয়াও হচ্ছে এবং প্রতিদিনই এই পাম্পে তেল কিন্তু দেওয়া হচ্ছে। সে কারণে এই ফিলিং স্টেশনে আমরা দেখি প্রতিদিন এই ভিড় রয়েছে। বিশেষ করে এরকম বড় বড় যে ফিলিং স্টেশনগুলো রয়েছে, যে ফিলিং স্টেশনগুলো তেল সরবরাহ করে যাচ্ছে, সেই ফিলিং স্টেশনগুলোতে আসলে লম্বা লাইন, এটা এই গত কয়েকদিন ধরে কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং যারা চালক রয়েছেন তাদের মধ্যে বিস্তর অভিযোগ এই তেলের বিষয় নিয়ে। যেটি সরকার থেকে বলা হয়েছিল যে তেলের মজুদ আছে, তাদের প্রশ্ন হয়েছে যদি তেলের মজুদ থাকে তাহলে এইভাবে রেশনিং পদ্ধতিতে কতদিন চলবে। এবং সামনে একটি বড় মুসলমানদের ধর্মীয় একটি উৎসব আছে, ঈদুল ফিতর। সেই ঈদুল ফিতরকে সামনে রেখে কিন্তু অনেকেই বাড়ি যাবেন তাদের নিজস্ব পরিবহনটি নিয়ে। তারাও কিন্তু অনেকটা ভোগান্তিতে পড়েছেন। তারা অনেকের সাথে আমাদের কথা হয়েছে, তারা বলছেন যে তারা যে আগে মোটরসাইকেল নিয়ে বাড়ি যেতেন, তারা কিন্তু এবার সেটি করতে পারবেন না বলেই তারা আশঙ্কা করছেন। তারা বলছেন যে হয়তো অন্যান্য পরিবহনই তাদেরকে হয়তো বাড়ি যেতে হতে পারে। এরকমভাবে কিন্তু আমরা ইয়াও দেখেছি যে যারা অন্যান্য গাড়ির চালক রয়েছে, বিশেষ করে প্রাইভেট কার রয়েছে তাদের সাথেও আমরা কথা বলি, তারাও বলছেন যে তাদের ঈদের সময় কিন্তু বাড়ি যাওয়ার একটি ঈদের উৎসবকে বাড়িতে কাটানোর কিন্তু তারা সবসময় যেয়ে থাকেন। এবারও তাদের মধ্যেও একটা শঙ্কা দেখা যাচ্ছে, তারা কিন্তু যেতে পারবেন কিনা সেটি নিয়েও একটি আশঙ্কা রয়েছে। আমরা দু একজনের সাথে কথা বলতে চাই যে আসলে তারা তাদের অনুভূতি জানতে চাই। এই যে লম্বা লাইনটি একটু বলে রাখি, এটি হলো এই ফিলিং স্টেশনটি হলো বিজয়নগরে, কিন্তু এই লম্বা লাইনটি ছাড়িয়ে গেছে যে বিশেষ করে রেলগেট আছে মহাখালী, সেই রেলগেট পর্যন্ত আমরা যতটুকু দেখেছি। আমরা কিন্তু সেই লাইনটি ভিডিও চিত্রেও কিন্তু ধারণ করেছি, পরবর্তীতে হয়তো দর্শকদের দেখানো যাবে। আমি একটু কথা বলতে চাই, আপনি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন বলছিলেন, কতক্ষণ ধরে অপেক্ষা করছেন এবং অন্য কোনো পাম্পে বা অন্য কোনো ফিলিং স্টেশনে গিয়েছিলেন কিনা? না, আমি অন্য কোনো ফিলিং স্টেশনে যাই না, প্রায় 2-2.5 ঘন্টা যাবত এখানেই আছি। এখনো সিরিয়াল প্রায় শেষ পর্যায়ে, এখন দেখা যাক কি হয়। লাইনটা কোথা থেকে? আমি শুরু করছি প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওই পাশ থেকে। আমি বেশি দূরে থেকে শুরু করি না, ওই পাশ থেকে শুরু করছি। কিন্তু লাইনটা অনেক দূর দেখা যাচ্ছে। মহাখালী ছাড়া গেছে। আচ্ছা, একটু বলবেন, সামনে তো একটা বড় উৎসব আছে, ঈদ। এর আগে আসলে এরকম ভাবে চললে আপনাদের যারা অনেকে বাইক নিয়ে বাড়ি যেতে চান তাদের অবস্থা কি হবে? অবশ্যই সবাই ভোগান্তিতে পড়বে, এটা স্বাভাবিক। মানে তেল ছাড়া আমাদের যানবাহন পরিবহনে তো অনেক ঝামেলা পড়তেছে, আমরা ঝামেলায় পড়তেছি প্রতিনিয়ত। আবার প্রথম যেমন 2.5 লিটার তেল দিত, 2.5 লিটার তেল দিয়ে আমার 5 দিনের বেশি চলে না। এখন যদি ফুল ট্যাঙ্ক তেল দেয় আমরা অন্তত একটু চলতে পারি। শুনছিলেন যে তাদের ভোগান্তির কথা, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছে, প্রায় 2.5 ঘন্টা তিনি দাঁড়িয়েছিলেন এবং এরকম সবারই কিন্তু একই রকম। দেখেন, এই তেলের বিষয় নিয়ে কিন্তু নিজেদের মধ্যেও একটি ঝগড়াঝাটি শুরু হয়ে যায়, মানে বিশেষ করে লাইনগুলোতে যে দাঁড়ানো, সেই সব বিষয় নিয়ে। তো এই যে ভোগান্তি, সেই ভোগান্তিটা আসলে সারা বাংলাদেশেই কিন্তু এরকম ভোগান্তিটা রয়েছে। যারা বিশেষ করে যেটি বলেছি, অন্যান্য অনেক ফিলিং স্টেশন কিন্তু এই তেল সরবরাহ করছেন না, সে কারণে আসলে যে ফিলিং স্টেশনগুলো এই তেলগুলো সরবরাহ করছে সেগুলোতে চাপ পড়ছে। আর একটি বিষয় জানিয়ে রাখি, একটি সুখবরও আছে, সেটি আজকে যেটি আমরা জানতে পেরেছি যে যুক্তরাষ্ট্র কিন্তু যে তেলের রাশিয়ার যে তেল নিয়ে যে নিষেধাজ্ঞা ছিল অন্যান্য দেশের প্রতি, সেই নিষেধাজ্ঞা কিন্তু তারা স্থগিত করেছে। তো এখন কিন্তু রাশিয়ার থেকে আগে যারা তেল কিনতে পারতেন না, এখন তারা কিন্তু তেল কিনতে পারবেন। সেখানে কিন্তু তেলের যে সরবরাহ সেটি আবারও স্বাভাবিক হতে পারে বলে, যেটি হরমুজ প্রণালী বন্ধের কারণে যে সমস্যা সৃষ্টি হচ্ছে সেটি কিন্তু সমস্যার সমাধান হতে পারে বলে সবাই প্রত্যাশা করছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বিজয় সরণি থেকে জ্বালানি তেলের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আরিফ। দর্শক, আমাদের সাথে বাজারের সর্বশেষ তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শবনম অবনী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। অবনী, বাজারের কেমন পরিস্থিতি দেখছেন আমাদের জানাবেন। বাজারে এসে আমরা যে পরিস্থিতি দেখছি যে চাহিদার সাথে সাথে পণ্যের দাম ওঠানামা করছে। আপনার মশলার দাম, বিশেষ করে মশলার দাম বাড়ছে। আমদানি করা মশলার দাম সেগুলো হচ্ছে সব বাড়তির দিকে আমরা জানতে পেরেছি। এলাচের দাম যেটা হচ্ছে গত সপ্তাহে ছিল 4,700 টাকা, সেটা এবার 5,000-এর বেশি। আর কিশমিশের দাম 750 টাকা। সেমাইয়ের দাম দেখছি যে খোলা সেমাই, যেটা খোলা লাচ্ছা সেমাই বিক্রি হচ্ছে আপনার
200 টাকা কেজিতে রঙিন যে সেমাইটা, আর সাদা যে সেমাইটা সেটা বিক্রি হচ্ছে 180 টাকা কেজিতে। লম্বা সেমাই যেটা, লম্বা সেমাই বিক্রি হচ্ছে আপনার 40 টাকা 200 গ্রাম। আর এমনিতে পেঁয়াজ, রসুন, আদা যেগুলোর দাম, ওগুলোর দাম স্থিতিশীল আছে। তেলের দাম বাড়েনি, কিন্তু তেলের সরবরাহ বাজারে কম রয়েছে। বিক্রেতারা বলছেন যে বাজারে তেলের দাম বাড়েনি, কিন্তু সরবরাহ 5 লিটার, বিশেষ করে 5 লিটার তেলের কোনো বোতল পাওয়া যাচ্ছে না। তবে সবচেয়ে বেশি যেটার দাম বেড়েছে সেটা হচ্ছে পোলাও চাল। ঈদকে সামনে রেখে পোলাও চাল অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস। পোলাও চাল কেজিতে বেড়েছে 15 থেকে 30 টাকা পর্যন্ত। প্রতি কেজি পোলাও চাল বর্তমানে বিক্রি হচ্ছে 140 থেকে 50 টাকা কেজিতে। আর অন্যদিকে গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি এগুলোর দাম বাড়তির দিকে। এমনকি বাসমতি চাল, যেটা বাসমতি চাল, দেশি বাসমতি চাল বিক্রি হচ্ছে আপনার 110 টাকা। আর দেশের বাইরে থেকে যেটা আসে ওটা বিক্রি হচ্ছে 250 টাকা কেজিতে। আর ঘি, যেটার দাম, ঘি নিত্য প্রয়োজনীয় পণ্য না হলেও ঈদের সময় ঘিয়ের প্রয়োজনটা অনেক বেড়ে যায়। ঘিয়ের দাম 1250 থেকে 1550 টাকা পর্যন্ত আছে। মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোবপাড়া পোড়া এলাকায় অবস্থিত একটি ইটভাটায় মাটি নামানোর সময় বিদ্যুতের তারের সংস্পর্শে এসে এক ড্রাম ট্রাক চালকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও একজন গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। গভীর রাত 2টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক রাসেল রানা জানান, দ্রুত প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে। গাংনী থানা অফিসার ইনচার্জ ওসি উত্তম কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। চট্টগ্রামে মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা সহ 5 মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 7। নগরীর পতেঙ্গা থানাধীন কর্ণফুলী নদী তীরবর্তী 15 নম্বর ঘাট এলাকায় এই অভিযান চালানো হয়। র্যাব 7-এর অধিনায়ক মোহাম্মদ হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার থেকে সমুদ্রপথে আসা একটি বাল্কহেড জাহাজে তল্লাশি চালিয়ে 2টি প্লাস্টিক ড্রামের ভিতর থেকে 1,82,400 পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় 5,50,00,000 টাকা। এ সময় মোহাম্মদ ইমরান, মোহাম্মদ আনিস, মোহাম্মদ মনির হোসেন, মোহাম্মদ আলী ও মোহাম্মদ রুবেলকে আটক করা হয়। র্যাব জানায়, আটকরা বাল্কহেডের শ্রমিক হিসেবে কাজ করতেন এবং নির্দিষ্ট স্থানে ইয়াবার চালান পৌঁছে দেওয়ার দায়িত্বে ছিলেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পতেঙ্গা থানা হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন র্যাব। রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভা এলাকায় পবিত্র রমজান উপলক্ষে গণ অধিকার পরিষদ রাজবাড়ী জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর খানের পক্ষ থেকে অসহায় ও ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার পৌরসভার 10টি মসজিদে ইফতার পৌঁছে দেওয়া হয়। পরে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। রাজবাড়ীর গোয়ালন্দে পবিত্র রমজান উপলক্ষে খানখায়ে মোজাদ্দেদিয়া বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পৌরসভার কাজীপাড়া এলাকায় উপজেলার সহকারী কর্মী প্রধান আলহাজ আব্দুর রহমান খানের বাড়িতে এই আয়োজন করা হয়। জেলা কর্মী প্রধান আইন উদ্দিন ফকির, জেলা যুবকর্মী প্রধান ডাক্তার ইকবাল খান দোলন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। রাজধানীর উত্তরা দলিপাড়ায় মিম জিম হিফজল কোরআন মাদ্রাসা ও জামে মসজিদে রমজান উপলক্ষে ইত্তেকাফে থাকা মুসল্লি ও এতিম শিক্ষার্থীদের সঙ্গে সেহরি করেছেন ঢাকা 18 আসনের সংসদ সদস্য এস.এম. জাহাঙ্গীর হোসেন। ভোররাতে আয়োজিত এই ব্যতিক্রমী সেহরি অনুষ্ঠানে মুসল্লি ও এতিম শিক্ষার্থীদের সঙ্গে একত্রে বসে সেহরি করেন তিনি। এ সময় তিনি রমজানের পবিত্রতা, ইবাদতের গুরুত্ব এবং এতিম শিক্ষার্থীদের প্রতি সমাজের দায়িত্ব সম্পর্কে বক্তব্য রাখেন। অত্র প্রতিষ্ঠানের সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি মোহাম্মদ জামির হোসেনের উদ্যোগে এবং সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মাইন উদ্দিন খানের উপস্থিতিতে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এই সময় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, এলাকার মুরব্বী, মুসল্লিগণ উপস্থিত ছিলেন। এই ব্যতিক্রমী আয়োজনকে ঘিরে উপস্থিত সবাই আনন্দ প্রকাশ করেন এবং এতিম শিক্ষার্থী ও ইত্তেকাফে থাকা মুসল্লিদের সঙ্গে এমন আন্তরিক মিলন মেলা তারা সন্তুষ্টি প্রকাশ করেন। দিনাজপুরের পার্বতীপুরে ঝিনাইকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষকের বিরুদ্ধে বন বিভাগের অনুমতি ছাড়াই প্রতিষ্ঠানে 2টি গাছ কাটার অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয়দের বাধা উপেক্ষা করে রাতের আধারে এসব গাছ কাটার পর তা বিক্রি করে ওই শিক্ষক।
এ ঘটনার পর প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাড়াও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন এলাকাবাসী। এদিকে ঘটনার বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি অভিযুক্ত শিক্ষক। তারাবির নামাজ পড়ার জন্য যাচ্ছি, ওই সময় দেখলাম মফাজ্জল মাস্টার, আলিমনুর, রাশেদ ওদের নেতৃত্বে গাছ কাটতেছে। আমি জিজ্ঞাসা করি ওনাকে, উনি আমাকে বলে যে এটা অনুমতি আছে গাছ কাটার। এই মফাজ্জল আমাকে ডাক দিয়ে বলতেছে যে গাছ কাটা লাগবে, 700 টাকা মজুরি দিয়ে আমরা কয়েকজন মিলে গাছটি তাদেরকে কেটে দিই। মফাজ্জল হোসেন রাতের আধারে এই আম গাছটি কেটে আমাদের কাছে দিয়ে দেন, আর আমরা এই গাছটি ওনার কাছ থেকে কিনি 3000 টাকা দিই। সড়কে আইন অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতার এবং গাড়ি র্যাঙ্কিং করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী। বৃহস্পতিবার মহানগরীর মডার্ন মোড়ে রংপুর বিভাগের যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশ সাব কন্ট্রোল রুম উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। পুলিশ কমিশনার বলেন, সড়কের শৃঙ্খলা বজায় রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ ভিজিলেন্স টিম, র্যাব ও সাদা পোশাকে পুলিশ মাঠে থাকবে। সন্ত্রাসী, চাঁদাবাজি, মলম পার্টি সহ যে কোনো ধরনের সমস্যা কন্ট্রোল রুমের হটলাইন নাম্বারে যোগাযোগের আহ্বান জানান পুলিশ কমিশনার। র্যাব 13 উপ অধিনায়ক সাইফুল ইসলাম, জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ওয়াসিমুল বাড়ি রাজ, অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক লিমন রায় সহ মোটর মালিক সমিতির নেতারা এ সময় উপস্থিত ছিলেন। আমি খুব কড়াভাবে বলবো অনুরোধের পাশাপাশি যে আপনারা যদি এই লেনটাকে খোলা না রাখেন, একটা লেন যদি খোলা না রাখেন, আমরা রেকারিং করবো। এই জন্য কার গাড়ি রেকারিং হবে এটা আমরা বিবেচনায় আনবো না। আমরা ইনডিসক্রিমিনেটলি যারা যানজট তৈরি করবে তাদেরকে আমরা রেকারিং করবো, প্রয়োজনে গ্রেপ্তার করবো। কারণ একজন রোগীকে, অ্যাম্বুলেন্সের রোগীকে আপনি এই যানজটের মধ্যে ফেলে ঘন্টার পর ঘন্টা রাখবেন কেবলমাত্র আপনার বাণিজ্যিক লাভের জন্য, বাণিজ্যিক উদ্দেশ্যে, এই ঈদকে সামনে রেখে, এটা আমরা হতে দেব না।